আলোচনা করতে চাই রপ্তানির শীর্ষ খাত পোশাকে ইউরোপে বাংলাদেশের বাজার, সঙ্গে থাকছে সার্বিক আমদানির চিত্র, মুদ্রা বাজার, চালের বাজার। আলোচনা করব দেশের শেয়ার বাজারে বিনিয়োগ লেনদেন নিয়েও, থাকছে বন্দর ও হাটের খবর। এসব নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজন আপনাদের সাথে আছে তানজিম শাফিন। শুল্কর জটিলতা এবং চ্যালেঞ্জের মুখেও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে শক্ত অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ইউরোপে পোশাক রপ্তানির প্রতিবেদন ইউরোস্ট্যাটে উঠে এসেছে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পোশাক রপ্তানিতে চীনের পরের অবস্থানটি বাংলাদেশের। আমরা দেখে নিতে পারি বিভিন্ন দেশ থেকে ইউরোপে কী পরিমাণ পোশাক রপ্তানি হয় তার হালনাগাদ তথ্য যা ইউরোস্ট্যাট প্রকাশ করেছে সেখান থেকে সবশেষ। আমরা দেখছি সবচেয়ে বেশি ইউরোপে পণ্য রপ্তানি করে থাকে, তৈরি পোশাক রপ্তানি করে থাকে চীন, যেখানে চীন চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত পণ্য রপ্তানি করেছে 10.09 বিলিয়ন ডলারের, যেটি এর আগের বছর অর্থাৎ 2024 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চীন পোশাক রপ্তানি করেছিল 8.35 বিলিয়ন ডলারের। চীন প্রথম স্থানে রয়েছে, পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ চীনের চেয়ে কিছু কম পোশাক রপ্তানি করেছে ইউরোপে। বাংলাদেশ চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ইউরোপের বাজারে পোশাক রপ্তানি করেছে 9.68 বিলিয়ন মার্কিন ডলারের, যেটি এর আগের বছর ছিল 8.23 বিলিয়ন ডলার। অর্থাৎ এবছর চীনেও যেমন ইউরোপে চীনের পোশাকের রপ্তানি বেড়েছে, তেমনি বাংলাদেশের পোশাকের রপ্তানিও ইউরোপে চলতি বছর বেড়েছে, অন্তত জানুয়ারি থেকে মে মাসের পরিসংখ্যান তাই বলছে। এর পরের অবস্থানে রয়েছে তুরস্ক। তুরস্ক 2024 সালে পণ্য রপ্তানি করেছিল 4.12 বিলিয়ন ডলারের পোশাক, এবং চলতি বছর অর্থাৎ 2025 সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত তুরস্ক ইউরোপে পণ্য রপ্তানি করেছে 3.87 বিলিয়ন ডলার। চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। ভারত ইউরোপে পোশাক রপ্তানি করেছে চলতি বছর মে মাস পর্যন্ত 2.5 বিলিয়ন ডলারের, যেটি এর আগের বছর রপ্তানি হয়েছিল 2.15 বিলিয়ন ডলারের। অর্থাৎ বাংলাদেশ এবং চীনের পরে তুরস্ক, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম যে দেশগুলো রয়েছে সেখানে প্রায় অর্ধেক পোশাক রপ্তানি করে এই দেশগুলো বাংলাদেশের তুলনায় ইউরোপের বাজারে, যেখানে চীন একমাত্র বাংলাদেশের সাথে আসলে কাছাকাছি অবস্থানে রয়েছে এই রপ্তানি তালিকায়। অর্থাৎ এই দুটি দেশের মধ্যে প্রতিযোগিতা বেশি রয়েছে। অন্যান্য দেশের সাথেও অবশ্য প্রতিযোগিতা রয়েছে। যখনই বাংলাদেশ সেই রপ্তানি সক্ষমতা হারাতে শুরু করবে তখনই কিন্তু এই দেশগুলো সেই সুযোগটা নেবে, অর্থাৎ এরা প্রতিযোগী হিসেবে আছে। আর বাংলাদেশ যদি সক্ষমতা বাড়ায় তাহলে হয়তো আমরা দেখব যে চীনকেও একসময় ছাড়িয়ে ইউরোপের পোশাকের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের আধিক্য বেশি থাকবে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি রপ্তানি হওয়ার সম্ভাবনা রয়েছে ইউরোপের বাজারে তৈরি পোশাকের কথা আমরা বলছিলাম। আমরা আমদানির তথ্য দেখে নিতে চাই। চলতি বছরে সবচেয়ে বেশি আমদানি হয়েছে মার্চ মাসে, যার পরিমাণ মার্চের 74,482 কোটি টাকা। অন্যদিকে এপ্রিলের মাসের আগে থেকেই 208 কোটি টাকার কম আমদানি হয়েছে। আমরা যদি আমদানির সার্বিক চিত্র দেখি, যেখানে এপ্রিল মাসে আমদানি করা হয়েছে 74,274 কোটি টাকার, যেটি মার্চ মাসে ছিল 74,482 কোটি টাকা। অর্থাৎ এপ্রিলে আমরা বলছিলাম যে 280 কোটি টাকার মতো কম আমদানি হয়েছে। মার্চে সর্বাধিক আমদানি করেছে বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসে আমদানি হয়েছে 66,285 কোটি টাকার পণ্য। জানুয়ারি মাসে আমদানি হয়েছে 71,000 কোটি টাকার বেশি পণ্য। ডিসেম্বরে 68,000 কোটি টাকা, নভেম্বরে 59,000 কোটি টাকা, অক্টোবরে 70,000 কোটি টাকার বেশি, সেপ্টেম্বরে 65,000 কোটি টাকা। আগস্ট মাসে বাংলাদেশ পণ্য আমদানি করেছে 59,779 কোটি টাকার। জুলাই 2024-এ বাংলাদেশ পণ্য আমদানি করেছিল রাজনৈতিক অস্থিরতার মধ্যেও 55,000 কোটি টাকা বেশি, বা প্রায় 56,000 কোটি টাকার পণ্য আমদানি করেছিল বাংলাদেশ গত জুলাইয়ে। তো সেখান থেকে শুরু করে এবছর এপ্রিল পর্যন্ত যে পরিসংখ্যান আছে তাতে পণ্য আমদানি অনেকটাই বেড়েছে।
পণ্য আমদানি বাড়াটা নির্ভর করে আমদানি সক্ষমতার উপরে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে মজুত রয়েছে তার উপরে। ডলারের দাম বাজার ভিত্তিক করার পরও খোলা বাজারের দাম কেন্দ্রীয় ব্যাংকের যে দাম দেওয়া হয়েছে তার মধ্যবর্তী দামের চেয়ে এখনও কিছুটা বেশি। রিজার্ভ বৃদ্ধির পর দাম কমলেও ফের আগের দামে ডলার। আমরা টাকার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্য দেখে নিচ্ছি। মার্কিন ডলারের ক্রয় মূল্য 122 টাকা 30 পয়সা, বিক্রয় মূল্য 122 টাকা 83 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 143 টাকা 58 পয়সা, বিক্রয় মূল্য 144 টাকা 25 পয়সা। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 164 টাকা 29 পয়সা, বিক্রয় মূল্য 165 টাকা 12 পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 41 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 42 পয়সা এবং চাইনিজ ইউয়ান রয়েছে 17 টাকা 5 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 17 টাকা 14 পয়সা। চালের বাজার নিয়ে কথা বলতে চাই। ভরা মৌসুমে দেশের বিভিন্ন জায়গায় সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দরে বিক্রি হচ্ছে চাল। বাজার সিন্ডিকেট ও মিলারদের মজুতদারির কারণে দাম বাড়ার অভিযোগ রয়েছে। চালের দামের যেই চিত্র, মূল্যবৃদ্ধির চিত্র আমরা পেতে পারি এই ইনফোগ্রাফিক্সটি থেকে, যেখানে আমরা দেখছি যে মিনিকেট বাৎসরিক মূল্যবৃদ্ধি 15.94% বা প্রায় 16% মূল্যবৃদ্ধি হয়েছে বছরে। বর্তমান মূল্য 75 থেকে 85 টাকা প্রতি কেজি, যেটি এক বছর আগে 60 থেকে 78 টাকা প্রতি কেজি ছিল। মাসিক মূল্যবৃদ্ধি মিনিকেটে 3.23%। আটাশ চালের দাম বর্তমানে 60 থেকে 70 টাকা কেজি, যেটি এক বছর আগে 54 থেকে 58 টাকা কেজি ছিল। মাসিক মূল্যবৃদ্ধি 7.44% এবং বাৎসরিক মূল্যবৃদ্ধি 16%-এর বেশি। স্বর্ণা চালের ক্ষেত্রে 55 থেকে 60 টাকা প্রতি কেজি, যা এক বছর আগে 50 থেকে 54 টাকা ছিল। 6.48% মূল্যবৃদ্ধি মাসিক। বাৎসরিক মূল্যবৃদ্ধি হয়েছে 10.58%। ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের সব দিন সূচক ঊর্ধ্বমুখী ছিল। লেনদেন ও মূলধনও বেড়েছে। 10 মাসে ডিএসইএক্স লেনদেনের ওঠানামার চিত্র এবং লেনদেনের যেই পরিসংখ্যান সেটি আমরা দেখে নিতে পাই। সার্বিক সূচক ডিএসইএক্স যেখানে কিছুদিন আগে 4,800 পয়েন্টের ঘরে ছিল, সেখান থেকে এখন তা 5,300 পেরিয়ে গেছে। ভালো লেনদেনের মধ্য দিয়ে আজকেই তা হয়তো 5,400 অতিক্রম করতে পারে। আমরা দেখে নিচ্ছি যে 10 মাসের যেই ডিএসইএক্স বা সার্বিক সূচকের অবস্থান, সেখানে আমরা গত বছর অক্টোবরে 5,586 পয়েন্টে দাঁড়িয়েছিল ডিএসইর এই সূচকটি। এরপরে 5 নভেম্বরে এসে, অর্থাৎ নভেম্বর মাসে সর্বোচ্চ সূচক দাঁড়িয়েছিল 5,365 পয়েন্টে, ডিসেম্বরে 5,238 পয়েন্টে, জানুয়ারিতে 5,218 পয়েন্টে, ফেব্রুয়ারিতে 5,253, মার্চে 5,219, এপ্রিলে 5,205। এপ্রিল মাসের পর থেকেই বাজারে এক ধরনের লেনদেন খরা দেখা যায়। আমরা দেখেছি যে 300 কোটি টাকার আশপাশে লেনদেন নেমে এসেছিল, সেখান থেকে এখন প্রায় 1,000 কোটি টাকার লেনদেন হচ্ছে প্রতিদিন, যেটি আশাব্যঞ্জক। তবে বাজারে এই লেনদেনের গতি ধরে রাখাটাই হবে বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ। তো মে মাসে 4,951 পয়েন্ট ছিল সর্বোচ্চ সূচকের অবস্থান। জুন মাসে সূচকের সর্বোচ্চ অবস্থান 4,839 পয়েন্টে। 24 জুলাই সূচক 5,392 পয়েন্টে দাঁড়ায়। লেনদেনের যে চিত্র, আমরা শেষ 5 মাসের লেনদেনের চিত্র দেখতে পাচ্ছি। মার্চ মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছিল 505 কোটি টাকা, এপ্রিল মাসে সর্বোচ্চ লেনদেন হয়েছিল 540 কোটি টাকা, মে মাসে 584 কোটি টাকা, জুন মাসে 500 কোটি টাকার লেনদেন হয়নি একদিনও। 494 কোটি টাকার লেনদেন সর্বোচ্চ ছিল এবং জুন মাসে আমরা দেখেছি যে 300 কোটি টাকার নিচে লেনদেন হয়েছে বেশ কয়েকদিন। জুলাই মাসে আবারও 1,000 কোটি টাকার লেনদেন ছুঁই ঢাকা স্টক এক্সচেঞ্জে। আজকের লেনদেনের তথ্য দেখতে চাই। গত সপ্তাহে বলছিলাম যে সব কয়দিন সূচক ঊর্ধ্বমুখী ছিল, যোগ হয়েছে সার্বিক সূচকে। আজকের দিনের লেনদেনের তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে দেখে নেব। আজকের দিনে একটু নেতিবাচক প্রবণতা রয়েছে। আজকে এখনো পর্যন্ত সার্বিক সূচক কমেছে 13.68 পয়েন্ট, দাঁড়িয়েছে 5,378.3
0.35 পয়েন্টে। সরিয়া সূচক কমেছে 2.41 পয়েন্ট, দাঁড়িয়েছে 1170.27 পয়েন্টে। ভালো ভিত্তির DS30 সূচকটিও কমেছে 20 পয়েন্টের বেশি, দাঁড়িয়েছে 2069.51 পয়েন্টে। লেনদেনের এখনও কিছুটা সময় বাকি আছে। এরই মধ্যে লেনদেন হয়েছে 675 কোটি 22 লাখ টাকার। বলছিলাম লেনদেনের আরও কিছুটা সময় বাকি আছে, 700 কোটি টাকার আশেপাশে লেনদেন প্রত্যাশা করা যায়। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর আজকে কমেছে। 195টি প্রতিষ্ঠান শেয়ার দর হারিয়েছে, দর বেড়েছে 143টি প্রতিষ্ঠানের শেয়ারের এবং দর অপরিবর্তিত থেকেছে 59টি প্রতিষ্ঠানের শেয়ারের। চলতি সপ্তাহে বেশ কিছু প্রতিষ্ঠানের পর্ষদ সভা রয়েছে পুঁজিবাজারে, জানাবো তাদের তথ্য। সবগুলোই আর্থিক খাতের প্রতিষ্ঠান। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 30 জুলাই পর্ষদ সভা ডেকেছে। একই দিনে আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক প্রত্যেকেই পর্ষদ সভা ডেকেছে 30 জুলাই। এছাড়া আইডিএলসি ফাইন্যান্স 31 জুলাই এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি 31 জুলাই পর্ষদ সভা রেখেছে। পাটের মৌসুমে ফরিদপুরে পাট কাটা, জাগ দেয়া ও শুকানোর কাজে ব্যস্ত জেলার কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। শিপন, জানাবে যে এবার জেলায় পাটের আবাদ কেমন হয়েছে, কৃষকরা কেমন দাম প্রত্যাশা করছেন? আপনি জানেন যে ফরিদপুর কিন্তু পাটের রাজধানী বলা হয়, কারণ হচ্ছে যে ফরিদপুরের আবহাওয়া এবং মাটি পাট চাষের উৎকৃষ্ট, এমনটি কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু হয়ে আসছে, যে কারণে কিন্তু এই অঞ্চলের চাষিরা কিন্তু প্রচুর পরিমাণ পাটের আবাদ করে। আমি কথা বলেছিলাম ফরিদপুরের কৃষি সম্প্রসারণের পরিচালক সাইদুজ্জামানের সঙ্গে। তিনি বলেছেন যে ফরিদপুরে এই মৌসুমে ৮৬,৫০০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে এবং পাটের যে অবস্থা এখন দেখা যাচ্ছে তাতে মোটামুটি ভাবে তিনি সন্তোষজনক বলছেন যে আবাদ এবং লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এমনটি বলেছেন। তো তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম কি পরিমাণ পাটের আবাদ হতে পারে, মানে কত মেট্রিক টন পাট হতে পারে তার একটা ধারণা সম্পর্কে তিনি বলেছেন যে আমরা 2 লক্ষ মেট্রিক টনের বেশি পাট আশা করছি, তার বাজার মূল্য প্রায় 2,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনটি তারা বলছে। তো আপনাকে বলে রাখি যে ফরিদপুরে এখন 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলাতে একচেটিয়া ভাবে পাটের আবাদ হয় এবং জেলার মোট যে আবাদি জমি রয়েছে সেই আবাদি জমির প্রায় 75% জমিতেই কিন্তু এই মৌসুমে পাটের চাষাবাদ করে ফরিদপুরের পাট চাষিরা। তো পাট চাষিদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে পাট যখন বপন করা হয় তখন কিন্তু প্রচন্ড খরা থাকার কারণে সেচ দিয়ে বপন করা হয়েছে, যে কারণে কিন্তু তুলনামূলকভাবে পাটের ব্যয় বেড়েছে। তো এখন কিন্তু সর্বত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাট কিন্তু সেই পাটটি কৃষক কিন্তু ঘরে তোলার জন্য সর্বশেষ কাজ করছে, অর্থাৎ পাট কাটা, জাগ দেয়া এবং শুকানো কাজ নিয়ে ব্যস্ত, এবং অল্প কিছুদিন পরেই কিন্তু নতুন পাট বাজার উঠবে এমনটি আমরা দেখতে পাচ্ছি। তো শাপিন, এই ছিল ফরিদপুরের পাটের খবরাখবর সর্বশেষ। শিপন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মফিজুর রহমান শিপন যুক্ত হয়েছিলেন ফরিদপুর থেকে, জানাচ্ছিলেন পাট কাটা, জাগ দেয়া নিয়ে সবশেষ। চট্টগ্রাম থেকে সামুদ্রিক মাছের সরবরাহ দাম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। যুক্ত হব তার সাথে। ফয়সাল, সামুদ্রিক মাছের সরবরাহ বাজারে কেমন দেখছেন, দাম কেমন জানাবেন? শাফিন, আমরা দেখেছিলাম সারা মাস জুড়ে আসলে সামুদ্রিক মাছের একটা সংকট ছিল, তবে গত 3 থেকে 4 দিন আগে দেখেছিলাম যে সমুদ্রে গিয়ে প্রচুর মাছ পেয়েছিলেন জেলেরা, এবং তার প্রমাণ হিসেবে চট্টগ্রামের ফিশারি ঘাট এবং চট্টগ্রামের কাট্টলি যে ঘাট আছে, অর্থাৎ সামুদ্রিক মাছের যেই যোগান যেখানে আসে সেসব স্থানে আমরা প্রচুর ট্রলার আসতে দেখেছি। ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ফিরেছিলেন জেলেরা এবং সরবরাহও ছিল ভালো বাজারে, তবে সেইভাবে আসলে বাজারে তার প্রভাব আমরা দেখিনি, যেহেতু ইলিশের একটি সংকট বা ইলিশ না খাওয়ার যেই অভাব বাঙালির ছিল বা চট্টগ্রাম নগরবাসীর ছিল, সেটা কিন্তু অনেকেই ধারণা করেছিলেন যে এবার কিছুটা ইলিশের দাম কমবে, তবে সেটির প্রভাব বাজারে পড়েনি। আমরা দেখেছি সরবরাহ থাকার পরও ইলিশের দাম আসলে খুব একটা কমেনি। এখনও বাজারে আমরা যেটি আধা কেজির ইলিশ, এখানে চট্টগ্রামের যে কর্ণফুলী কাঁচা বাজার আছে, এখানে আধা কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1200 টাকা, 1200 থেকে 1300 টাকা, এবং 1 কেজির ইলিশ কিন্তু 2000 টাকার মতো দাম পড়ছে। অর্থাৎ সরবরাহ বাড়লেও ইলিশের দামের ক্ষেত্রে খুব একটা আশাবাদী চিত্র নেই এবং ক্রেতারা কিন্তু হতাশ হয়ে ফেলছেন। এছাড়া অন্যান্য যে মাছগুলো সেগুলো কিন্তু সরবরাহ ছিল গত 2-1 দিন আগে, যখন শুক্রবারের বাজারে কিছুটা কম ছিল, 50 থেকে 100 টাকা কেজি দরে কম বিক্রি হয়েছিল। তবে আজকে থেকে যেহেতু আবার নিম্নচাপের কারণে বোটগুলো ফিরে আসছে, সেহেতু এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে মাছের দাম আবার আগের অবস্থায় ফিরে যাবে। শাফিন। ফয়সাল, ধন্যবাদ আপনাকে। সহকর্মী ফয়সাল করিম চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সামুদ্রিক মাছের সরবরাহ দাম নিয়ে।
মৌসুমের শেষ দিকে রাজশাহীতে কমেছে আমের সরবরাহ, বেড়েছে দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর শিরুইল আমবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, জানাবেন যে আমের সরবরাহ কতটা কমেছে, কোন কোন জাতের আম এখনো বাজারে আছে, দাম কেমন? শাফিন, আপনি যেটি বলছিলেন যে আমের যে মৌসুমের শেষ পর্যায়ে আসলেই আম একদমই শেষ পর্যায়ে এসেছে, যার কারণে রাজশাহীর শিরোইল আম বাজারে আমরা দেখেছি যে পুরো রাস্তার দুই ধারে কিন্তু আমের যে দোকানগুলো অনেক ভরপুর থাকতো, সেই দোকানগুলো কিন্তু আর নাই, ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে তার সংখ্যাও। এর মূল কারণটা হচ্ছে আমের যে সরবরাহ সেটা কিন্তু কমে গেছে। এখানে যারা বিক্রেতা রয়েছেন তাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বললাম, তারা বলছেন যে যে পর্যাপ্ত পরিমাণ আম বাজারে থাকার কথা ছিল এবার কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ আম নেই, যার কারণে মূলত এই দামটা বৃদ্ধি পাচ্ছে। তবে এখানে আজকে যে বাজার সেটা কিন্তু অনেক বেশি চড়া বলে মনে হচ্ছে। আম্রপালি আজ যেটা একদমই ছোট আকারে সেটি বিক্রি হচ্ছে 4,000 টাকা মন, এবং মাঝারি আকার যে আম্রপালি সেটি বিক্রি হচ্ছে 6,000 টাকা মন দরে, এবং বড় আকারের যে আম্রপালি আম সেটি বিক্রি হচ্ছে 8,000 টাকা পর্যন্ত। এবং এখানে বাড়িফোর যে আম আছে, বাড়িফোর আম বিক্রি হচ্ছে 4,500 থেকে 5,000 টাকা পর্যন্ত, এবং ব্যানানা ম্যাঙ্গো সেটি বিক্রি হচ্ছে 7,000 থেকে 8,000 টাকা পর্যন্ত। সব মিলিয়ে আমের যে দাম সেটি কিন্তু এখনও বৃদ্ধি পাচ্ছে। নিম্ন আয়ের মানুষের কিন্তু কেনার বাইরে চলে গেছে এই আমগুলো, এবং এখানে যারা ক্রেতা আছেন তারাও বলছেন যাতে আমাদের কেনার সাধ্যের মধ্যে থাকে এবং বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করে যাতে সেটা আরও বৃদ্ধি করে আমের দামটা কমানো যায়, তাহলেই হয়তো বা এই দামটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। শাফিন, এই ছিল রাজশাহীর আমবাজার থেকে সব শেষ। মারুফ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মারুফ হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে আমের বাজার নিয়ে জানাতে। এই ছিল বৌনির আয়োজনে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/ekhon tv।